এবার কি আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি বললে ভালো হয়। এখনো শোনা যাচ্ছে না? ওকে, লেট মি রিস্টার্ট। এখন কি আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি বলো, তাহলে একটু ভালো হয় আমার জন্য। ক্লিয়ার? ক্লিয়ার মানে শোনা যাচ্ছে তো? ওকে, তাহলে আমরা লাইভটা শুরু করছি। আর লাইভটা শুরু করার আগে আমি রিকোয়েস্ট করছি একটু কাইন্ডলি তোমাদের ক্লাসমেটদের সাথে এটা শেয়ার করে দাও, ঠিক আছে? লাইভটা একটু তোমাদের ক্লাসমেটদের সাথে শেয়ার করে দাও। ওকে, তোমরা কে কোন কলেজ থেকে জয়েন করেছো একটু আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও, এবং কে কোথা থেকে আমাদের সাথে ক্লাস করছো একটু জানিয়ে দাও, ঠিক আছে? তোমরা কে কোন কলেজ থেকে ক্লাস করতে এসেছো, তোমাদের কলেজে কয়জন আমাদের সাথে আছে একটু কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, কে কোন কলেজ থেকে আমাদের সাথে জয়েন করেছো কমেন্টে জানিয়ে দাও। অনেকে দেখছি চলে এসেছো, তোমাদের ক্লাসমেটদের একটু মেনশন দিয়ে দিলে তারা শুরু থেকে ক্লাসটা আমাদের সাথে করতে পারবে। দুইটা ডিভাইস অ্যাড করার কারণে আমার একটু প্রবলেম হয়েছিল, সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স। নেক্সট টাইম আই উইল বি কেয়ারফুল, ওকে? আচ্ছা, পটিয়া ডেম কলেজ, ওকে, বিএফ শাইন কলেজ ঢাকা। আচ্ছা, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। ওয়ালাইকুম আসসালাম, ইমদাদুর রহমান, নটরডেম কলেজ ঢাকা, রাইট? আচ্ছা, তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিলে সবাই একসাথে দেখতে পারবে। বিএফ শাইন কলেজের অনেককে দেখা যাচ্ছে। নবাব হাবিবুল্লাহ কলেজ, ওকে, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। তাহলে এখন পর্যন্ত টপে আছে কে? সবচেয়ে বেশি আছে বিএফ সায়েন্স কলেজে, তাই না? তাহলে আমরা আর দেরি না করে আজকে ক্লাসটা শুরু করে দিব কিছুক্ষণের মধ্যে। তাহলে আমাদের আজকের ক্লাসে পাশে যাকে দেখতে পাচ্ছ সেও কিন্তু আমি, সাবিলা মুস্তাফা। আমি ওইখান থেকে স্ক্রিন শেয়ার করবো আর এখান থেকে আমাকে দেখা যাবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কোন চ্যাপ্টারটা পড়বো? গতকালকে আমরা কি পড়েছিলাম? গতকালকে আমরা পড়েছিলাম ফিজিক্স ফার্স্ট পেপারে 5th চ্যাপ্টার, তাই না? ফিজিক্স ফার্স্ট পেপারে 5th চ্যাপ্টারটা পড়েছিলাম। চ্যাপ্টারের নাম ছিল কাজ, ক্ষমতা, শক্তি। কিন্তু পুরোটা টাইম কিন্তু আমরা কি করছি? কাজ কি, কাজ কত প্রকার, হাবি যাবি কাজ নিয়ে কথা বলে গেছি, ক্ষমতা এবং শক্তিকে নিয়ে কথা বলা হয়নি। তাহলে আমরা আজকে কি ক্ষমতা শক্তি নিয়ে কিছু থিওরিটিক্যাল জিনিসপত্র পড়বো। আজকে মোটামুটি থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল দুইটা ক্লাসই হবে। এন্ড নেক্সট ক্লাস যেটা, নেক্সট ক্লাস কবে? কেউ কি বলতে পারবে নেক্সট ক্লাস কবে? আমি মনে সি যে এখানে কেউ একবারে ক্লাসের রুটিন টুটিনের হিসাব রাখে কিনা একটু দেখি তো। আমার নেক্সট ক্লাস কবে কে বলতে পারবে? ফিজিক্স ফার্স্ট পেপারের ক্লাসটা কবে নেক্সট? ফিজিক্স ফার্স্ট পেপারের নেক্সট ক্লাস কবে কে বলতে পারবে? কমেন্টে জানাও। ক্লাস কবে মনে নেই? আয় হায়, কি অবস্থা! তাহলে তো হলো না, তাহলে তো রুটিন মনে থাকবে না, কিছু মনে থাকবে না। এই তো আমরা এক সাইডে চলে এসেছি, আমাদের সামনে চলে এসেছে হোয়াইট বোর্ড। এখন আমরা হোয়াইট বোর্ড দেখবো আর ক্লাস করব, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাস আমাদের বৃহস্পতিবারে, নেক্সট বৃহস্পতিবারে, ঠিক আছে? মানডে না, মানডে আমার ক্লাস না, মানডে হচ্ছে সেকেন্ড পেপারের ক্লাস। ফার্স্ট পেপারের ক্লাস হচ্ছে নেক্সট বৃহস্পতিবার। নেক্সট বৃহস্পতিবার ঠিক 9:30টায় তোমরা আবার এখানে চলে আসবে। তখন আমরা এই চ্যাপ্টারে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলো ছিল সেগুলো সলভ করব। তাহলে তোমাদের কাজ কি রইল? তোমাদের কাজ রইল এই 2 দিন আমরা যে থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই থিওরিটিক্যাল বিষয়গুলো আগে আত্মস্থ করা, বই দেখে, তোমাদের যাদের কাছে যেই বই থাকুক না কেন। আর তারপরে কি করব আমরা?
তারপরে বইগুলো আমাদের থিওরি গুলো দেখা শেষ হলে আমাদের বইয়ের পিছনে যে ম্যাথ গুলো দেওয়া আছে, তাই না? একটা বইয়ের চ্যাপ্টারে শেষে অনেক অনেক ম্যাথস দেওয়া আছে, সেই ম্যাথস গুলো আমরা নিজেরা একটু সলভ করার চেষ্টা করব। সেখানে সলভ করতে গিয়ে অবশ্যই একদম যারা নিউ তারা কিছু প্রবলেম ফেস করবা। তো তাদের জন্য কে আছে? তাদের জন্য আছে আমাদের ফ্রি যে গ্রুপটা আছে, যেখানে আমরা ফ্রি ফিজিক্স এইচএসসি ইনস্ট্যান্ট স্কুলের যে পেজটা আছে, গ্রুপটা আছে, সেই গ্রুপে জয়েন করব। গ্রুপে জয়েন করার পর যেখানে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা নিয়ে 1-1.5 ঘন্টা বসে না থেকে আগে প্রবলেমটাকে একটা পিক তুলে আমরা কি করব, সেই গ্রুপে আপলোড দিয়ে দিব। গ্রুপে আপলোড দেওয়ার কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ তোমরা প্রবলেমের সলিউশনটা পেয়ে যাবে। কিন্তু আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, তোমরা যে প্রবলেমটা দাও না কেন ভাইয়ারা অথবা আপুরা, তোমরা একটা ছোট জিনিস একটু একটু মাথায় রাখবা, যে কোশ্চেনটা করছো সেটা যেন আমরা বুঝতে পারি এমন করে কোশ্চেনটা করতে হবে, ঠিক আছে? গতকালকে ক্লাসের পর একজন কোশ্চেন করেছো চ্যাপ্টার 4 নিয়ে কিছু, কিন্তু আসলে কোশ্চেনটা আমরা কেউই বুঝতে পারছিলাম না আসলে উনি কি জানতে চেয়েছেন। এভাবে প্রশ্ন আসলে যদি আমরা বুঝতে না পারি তাহলে হচ্ছে তোমাদেরকে হেল্প করাটা আমাদের জন্য একটু কঠিন হয়ে দাঁড়ায়। তো তোমরা আশা করি আমাদেরকে হেল্প করবা, যে কোনো প্রবলেমস আমাদের সাথে শেয়ার করবা, উই আর দেয়ার। আমরা সবসময় তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? অনেকে আমাদের লাইভে চলে এসেছো, ফ্রেন্ডদেরকে নিয়ে এসেছো, আই হোপ, যেহেতু আমি সবাইকে বলে রেখেছিলাম ফ্রেন্ডদেরকে নিয়ে আসতে। নেক্সট গ্রুপে বাকি আলোচনা হবে, গল্প আড্ডা হবে সব গ্রুপে। আর এখন আমরা একটু ক্লাস করব, ঠিক আছে? তাহলে এখনো যারা লাইভটা শেয়ার করে দাও নাই, প্লিজ 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 টাইম লাইনে একটু লাইভটা শেয়ার করে দাও, যাতে বাকি ক্লাসমেট গুলো আমাদের লাইভ দেখতে পারে, ঠিক আছে? তাহলে এখন আমরা কি ফার্স্ট চলে যাচ্ছি, অনেকক্ষণ হয়ে গেল আমাদের লাইভের, অনেক কথা বলে ফেলেছি। তাহলে আজকে আমরা অধ্যায় 5-এর বাকি অংশটুকু শেষ করব। কাজ, ক্ষমতা, শক্তি হেডলাইন দিয়ে নিচ্ছি, কাজ, ক্ষমতা ও শক্তি। সবাই কি আমার লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানিয়ে দাও যে আপু হ্যাঁ লেখাটা ক্লিয়ার করা যাচ্ছে, ক্লিয়ার করে দেখা যাচ্ছে, ঠিক আছে? লেখাটা কি দেখা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও কমেন্টে যে আপু লেখা দেখা যাচ্ছে এবং লেখার সাইজ ঠিক আছে। আমি জানি আমার লেখার সাইজ খুব একটা ভালো না, বেড অফ সাইজে, তারপর যদি মোটামুটি বোঝা যায় তাহলেই হবে, মোটামুটি বোঝা গেলেই হবে। লেখা কি বোঝা যাচ্ছে কিনা এবং আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিবে। লেখা ক্লিয়ার? ওকে, লেখা ক্লিয়ার হলে খুবই ভালো। তাহলে আমরা গতকালকের কথা কি আমাদের মনে আছে? কাজ কি? কালকে কাজ বলেছিলাম যে কাজ কি, কাজ ইকুয়ালস টু কি, কাজের যে থিওরিটা সেটা আমি বলবো, আর থিওরি বলতে বলতে কাজের ফর্মুলা কিন্তু কমেন্ট বক্সে আসা যায়। কাজের ফর্মুলাটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর কাজ কি? কাজের থিওরি হলো যেখানে বল প্রয়োগের বিষয় আছে, যেখানে ডিসপ্লেসমেন্ট বা সরণের হিসাব আছে, তাহলে সেখানে কাজ হবে, কাজ সংগঠিত হবে। কাজ সংগঠিত হলেই তো আর হবে না, কাজের মানটাও জানতে হবে। কাজের মান কি ছিল? কাজের মান ছিল আমাদের যে বল প্রয়োগ করা হচ্ছে সেই বল, আর যে সরণ ঘটছে সেই সরণের স্কেলার প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট মানে কি? স্কেলার গুণফল। স্কেলার গুণফল মানে এমন একটি গুণফল যেখানে কোনো দিক নির্দেশনা থাকবে না, শুধুমাত্র কি থাকবে? মান থাকবে। শুধুমাত্র মান থাকবে এমনটাকে আমরা বলি স্কেলার প্রোডাক্ট। এখনো কিন্তু কমেন্টে ফর্মুলা আসে নাই। এফ ডাব্লিউ ইকুয়ালস টু কি? ডাব্লিউ ইকুয়ালস টু কি ফর্মুলাটা কমেন্টে জানিয়ে দাও, আমি দেখতে চাই কালকে ক্লাসটা কে কে করেছো। আচ্ছা, স্কেলার প্রোডাক্ট আমরা বলতে বুঝি দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট জিনিসটা কি এটা কিন্তু আমি এখন বলবো না, কারণ আমরা অলরেডি এটা ভেক্টর ক্লাসে বলে দিয়েছি, তাই না? ভেক্টর ক্লাসে বলে দিয়েছি যে ডট প্রোডাক্ট করলে আমরা কোনো কিছুর স্কেলার মান পাই। স্কেলার মান পাই, তার মানে ডট প্রোডাক্ট হলো দুটি ভেক্টরের স্কেলার মান, শুধুমাত্র মানের গুণফল। তো মানটা আমরা কোথা থেকে পেয়েছিলাম? মান পেয়েছিলাম হলো দুটি ভেক্টর প্রোডাক্ট এফ আর এস, মানে বল আর সরণের গুণফল, এবং তাদের মাঝখানে, সরণ এবং বলের মাঝখানে কোনো অ্যাঙ্গেল যদি থাকে সেটাকে থিটা ধরলে এফ এস কস থিটা, এফ এস কস থিটা দিয়ে আমরা পেয়েছিলাম কাজের মান ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, তাই না? আচ্ছা, আমাদেরকে দুইজন দুই রকম ফর্মুলা বলেছো, হাসিব ভুইয়া বলেছো ডাব্লিউ কস, এখানে যদি থিটা থাকতো তাহলে আমরা কি করতাম? এফ এস এর সাথে কস থিটাটা দিতাম, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস
yes, w equals to pt. কাকলি আক্তার বলেছে আপু হাউ আর ইউ? yes ফাইন। আমি হচ্ছে খুব কম এত মানুষ আমার সাথে ইন্টারঅ্যাক্ট করে দেখে আমি আসলে খুবই খুশি হয়ে করতে পারি, তখন আই ফিল রিয়েলি প্রাউড। ঠিক আছে, তাহলে তাকে আমরা ইংরেজিতে পাওয়ার বলে থাকি। সেটা আমরা সংখ্যা দ্বারা ডিনোট করে থাকি। ঠিক আছে, আমার ল্যাপটপের স্ক্রিনটা এদিকে থাকা, আমি ল্যাপটপে লিখছি তো, তাই আমাকে এদিকে তাকিয়ে কথা বলতে হচ্ছে, আশা করবে না। তাহলে ক্ষমতাকে আমরা পাওয়ার অথবা পি দ্বারা ডিনোট করে থাকি। পি বা পাওয়ার, এটাকে আমরা কিভাবে বের করতে পারি? কাজ ভাগ সময়কে দিয়ে যখন আমি, তখন আমরা বা ক্ষমতা পাই। তোমার ক্ষমতা আমরা কোন একটা পার্টিকুলার সময়ে, কোন নির্দিষ্ট সময়ে কতখানি কাজ করতে পারো, এভাবে কিন্তু তোমার ক্ষমতা নির্ধারণ করা। ক্ষমতাটাকে আমরা এখানে যদি কাজের সময়ের সাপেক্ষে কাজকে যখন আমরা কি করব, সময়ের সাপেক্ষে যখন কাজকে ভাগ করব, তখনই আমরা ক্ষমতাটা পেয়ে যাব। আমরা অলরেডি জানি ডাব্লিউ ইকুয়ালস টু কাজ, আর কাজ ইকুয়ালস টু কি? এমজি, এমজি এস, তাই না? কারণ কাজ ইকুয়ালস টু আমরা জানতাম এফ এস, এফ ইকুয়ালস টু এমজি অথবা এম এ, যাই বলো না কেন, ডিভাইডেড বাই টি। তাহলে এটা আমরা বলতে পারি এমজি এস বাই টি, এমজি এস বাই টি। অথবা এটা যদি ফ্রি ফলিং অবজেক্ট হয় তখন আমরা জি ব্যবহার করব। যখন ফ্রি ফলিং হবে তখন জি ব্যবহার করব, কারণ তখন আমাদের এক্সেলারেশন হিসেবে যা কাজ করে তা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনের যে অ্যাক্সেলারেশন সেটা। কিন্তু যখন সোজা পথে চলবে, লিনিয়ার মোশনে চলবে, তখন এই জি এর পরিবর্তে আমরা কি লিখবো, কেউ কি বলতে পারবে? তখন এই জি এর পরিবর্তে কি লেখা যায়, কেউ কি বলতে পারবে? একটু দেখাও তো আমাকে, কে লিখতে পারবে? জি এর পরিবর্তে কি লেখা যায়, কেউ কি দেখতে পারবে? যখন লিনিয়ার পথে কোনো কিছু চলবে তখন জি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বলেছো যে জি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি, এটা হলো আমাদের এক্সেলারেশন হিসেবে কাজ করবে। সাইদ বলেছো এ লিখতে পারি, আচ্ছা ঠিক আছে, এ লিখতে পারি। আচ্ছা, যখন আমরা এস বাই টি, এই এম এ ইকুয়ালস টু তো এফ, এটা আমরা জানি যে এফ ইকুয়ালস টু এম এ, তাই না? সবাই আনসার দিয়েছো এ, ভেরি ভেরি থ্যাংক ইউ। তাহলে এফ ইকুয়ালস টু এম এ তো আমাদের জানা আছে, তো এম এটাকে আমরা আবার এফ লিখে দিচ্ছি। আমাদের বাকি থাকে শুধুমাত্র এস বাই টি। এই এস বাই টি কে আমরা কি লিখতে পারি, এটা কে বলতে পারবে? বলো, এস বাই টি কে আমরা কি লিখতে পারি? একটা ফর্মুলা আছে, সমবেগ অথবা গড় বেগের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, এস ইকুয়ালস টু ভিটি। তাহলে এস বাই টি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, কেউ কি বলতে পারবে? কেউ কি বলতে পারবে যে এস ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? ভি, হাসিব ভুইয়া, থ্যাংক ইউ। ভি ইকুয়ালস টু, সরি, এস বাই টি ইকুয়ালস টু আমরা ভি লিখতে পারি, তাই না? আচ্ছা, এই তো সবাই অ্যান্সার দিচ্ছ ভি। তাহলে ভেলোসিটি আর ফোর্স দেওয়া থাকলে তাদের গুণফল বের করলেও কিন্তু আমরা কাজের মানটি খুব ইজিলি বের করে ফেলতে পারি। আচ্ছা, তারপরে আমরা যদি এফ কে, এফ এর ভিতর কি আছে আমাদের, এম আছে আর এ আছে, মাসটাকে যদি আমরা ভলিউম আর এইচ কে যদি আমরা কোনো ভার কেন্দ্রের সরণ হিসেবে ধরি, ভিটা হচ্ছে ভলিউম বা আয়তন, ভলিউম বা আয়তন, এবং এইচটাকে যদি আমরা ভার কেন্দ্রের সরণ হিসেবে ধরি, তাহলে এই ফর্মুলা ইকুয়ালস টু কি লেখা যায়, কেউ বলতে পারবে? এই ফর্মুলা ইকুয়ালস টু লেখা যায় রো ভি জি এইচ বাই টি। মাস ইকুয়াল টু আমরা রো ইন্টু ভি লিখতে পারি, রো ভি জি,
রো ভি এইচ লিখতে পারি, আর বাকিটুকুর জন্য আমরা জি বাই টি লিখে দিয়েছি। তাহলে এই ফর্মুলাটি ইউজ করে যখন আমাদেরকে কোনো কিছুর ঘনত্ব দেওয়া থাকবে, তারপর বেগ ভলিউম দেওয়া থাকবে, জি এর মান তোমরা জানো, ভারকেন্দ্রের সরণের মান দেওয়া থাকবে এবং সময় দেওয়া থাকবে, তাহলেও কিন্তু তোমরা ইজিলি কাজের মানটা এই ফর্মুলা ইউজ করে বের করে ফেলতে পারো। ঠিক আছে? আমার কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ তোমরা শুনে থাকলে আই এম এক্সট্রিমলি সরি, কারণ আই এম সরি, রিয়েলি সরি। ওকে, তাহলে আমরা ক্ষমতা রিলেটেড কোন একটা কাজ করে, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করে ফেলি। আমি একটি গাণিতিক সমস্যা লিখবো, কে কে সমাধান করবে আমার সাথে? 100 কেজি ভরের একটি লোক, আচ্ছা আমি আরেকটু বড় করে লিখি, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য দেখতে সুবিধা হবে। 100 কেজি ভরের একটি লোক প্রতি 25 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠতে পারে। আচ্ছা, তো আমি এখন অবশ্যই ক্ষমতা বের করতে দিব। আমার প্রশ্নটা লেখা শেষ হওয়ার আগে আমি জানতে চাচ্ছিলাম যে একটা সিঁড়ির উচ্চতা যদি 25 সেন্টিমিটার হয়, তাহলে 20টি সিঁড়ির উচ্চতা কত হবে? একটি সিঁড়ির উচ্চতা যদি 25 সেন্টিমিটার হয়, তাহলে 20টি সিঁড়ির উচ্চতা কত হবে? একটু কমেন্টে জানিয়ে দাও কত সেন্টিমিটার। আপু, আপনার ভয়েসের ইন্টেন্সিটি এত বেশি যে ব্যাকগ্রাউন্ডের কথা কিছু শোনা যাচ্ছে না। থ্যাংক ইউ, আই এম টেকিং ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট। ওকে, 25 সেন্টিমিটার যদি একটি সিঁড়ির উচ্চতা হয়, তাহলে 20টি সিঁড়ির উচ্চতা কত হবে? কেউ কি বলতে পারবে 20টি সিঁড়ির উচ্চতা কত হবে? তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও, আমরা একটু সামনে আগাবো। জান্নাতুল ফেরদৌস বলেছেন 500 সেন্টিমিটার। ওকে, 500 সেন্টিমিটার ধরে নিলাম, 500 সেন্টিমিটার হবে। আসলে কি 500 সেন্টিমিটার হবে? আমি একটু গণনা করে দেখি। 5 into 20, ওকে, 25, 500 সেন্টিমিটার। ওকে, ঠিক আছে, 500 সেন্টিমিটার। তবে এটা কি সেন্টিমিটারে রাখলে কি হয়ে যায় কাজটা? সেন্টিমিটারে রাখলে কি কাজ হবে? সাধারণত আমাদের ইউনিট কিসে বের করি আমরা? কে বলতে পারবে ইউনিট কিসে বের করি? 5 মিটার 500 সেন্টিমিটার, এক্স্যাক্টলি এটাই জানতে চাচ্ছিলাম। সাধারণত আমাদের যে নরমাল ইউনিট গুলো আছে, এসআই ইউনিট আমরা যাকে বলে থাকি, এসআই ইউনিটের ক্ষেত্রে আমাদের যে কোনো ডিস্টেন্স, লেন্থ, উচ্চতা এগুলো যখন আমরা বের করি, তখন কিসে বের করি? মিটারে বের করি, এটা তো তোমরা সবাই জানো। তাহলে 500 সেন্টিমিটার আসবে কি, এস ইকুয়ালস টু আমাদের আসবে 25 ইন্টু 20 মিটার। এটাকে আমরা 500, এটা তো সেন্টিমিটার তাই না? সেন্টিমিটার এটিকে আমরা কিন্তু 500 মিটারও বলতে পারি, 5 মিটার, 5 মিটার বলতে পারি, তাই না? 5 মিটার বলতে পারি অথবা 500 সেন্টিমিটার বলতে পারি, যাই হোক না কেন। তো আমাদের ফর্মুলা কি ছিল? পাওয়ার ইকুয়ালস টু হোয়াট? পাওয়ার ইকুয়ালস টু ফর্মুলা কে ছিল? একটু আগে বলে দিয়েছি, কে কে ক্লাস করেছো একটু বলো তো, পাওয়ারের ফর্মুলা কি ছিল? পাওয়ার বা ক্ষমতার ফর্মুলা কি ছিল? পাওয়ার বা ক্ষমতা, এটার ফর্মুলা কি ছিল? পাওয়ার ইকুয়ালস টু কি হবে? mgh/t।
mgh/t আমরা কখন ইউজ করব? mgh যখন উপর থেকে নিচে ফ্রি ফলিং হবে তখন আমরা mgh/t ইউজ করব। কিন্তু এখানে পাওয়ার ইকুয়ালস আমরা ফার্স্টে w/t লিখে নিই, ঠিক আছে? আচ্ছা, জামান বলেছে w/t। আচ্ছা, w/t তো আমরা বের করে ফেললাম। এবার আমরা w ইকুয়ালস টু কি লিখতে পারি? w ইকুয়ালস টু fs/t। আমরা একটু ভেঙে ভেঙে করি, আমি জানি তোমরা সবাই পারো, তারপরে একটু ছোট ছোট ভাবে ভেঙে ভেঙে করি, যাতে যে আমাদের ক্লাসে প্রথম এসেছে সেও যেন স্ট্রেস ফিল না করে, ঠিক আছে? আচ্ছা, fs/t লিখতে পারি। f কে আমরা লিখতে পারি mg s/t। আমাদের m কত? 100 কেজি বলে দিয়েছে। 100 কেজি আমাদের এই লোকটির ভর, তাহলে 100টাই কি আমাদের m এর মান। এখন যদি আমি বলতাম যে এই 100 কেজি ভরের এই লোকটি 50 কেজি ভরের একটি বস্তা নিয়ে উপরে উঠছে, তখন আমাদের m এর জায়গায় কত বসতো? কেউ কি বলতে পারবে? বলো তো। যদি বলতাম যে 100 কেজি ভরের এই লোকটি 50 কেজি ভরের একটি বস্তা নিয়ে উপরে উঠছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের m এর মান কত হতো? কেউ কি বলতে পারবে? m এর মান আমরা কত বসাতাম? একটু কমেন্টে জানিয়ে দাও, m এর মান আমরা কত বসাতাম? 150। আচ্ছা, সাবিত বলে দিয়েছে 150, এক্স্যাক্টলি 150 কেজি। জান্নাতুল ফেরদৌস 150। আপনও বলেছো 150, এক্স্যাক্টলি সবাই বুঝে গিয়েছো। তাহলে এই লোকটি যখন হাতে করে 50 কেজির বস্তা নিয়ে উপরে উঠবে, তখন আমরা ভর বসাতাম 150। তো 100 ইন্টু 9.8, জি এর মান বসিয়েছি, এস এর মান আমরা বের করে নিয়েছি 5 মিটার, এখানে 5 বসিয়েছি। টি কত? 10 সেকেন্ড আমাদেরকে বলে দিয়েছে, তাই না? তাহলে টি আমরা বসাবো 10 সেকেন্ড। এখন এই ক্যালকুলেশনের মান কত আসে এটা আমাকে কমেন্টে জানিয়ে দাও। ক্যালকুলেশনের মান কত আসে এটা একটু কমেন্টে জানিয়ে দাও তাড়াতাড়ি। ক্ষমতা ইকুয়ালস টু কত আসে বলো তো? তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দিবা যে ক্ষমতা কত আসছে। এখানে আমি সাথে সাথে আরেকটা ইনফরমেশন লিখছি, ইনফরমেশনটা একটু আলাদা করে লিখি, হ্যাঁ? কমেন্টে কি জানানো হয়েছে অ্যান্সার কত আসে? আমি নিজে একটু ক্যালকুলেট করি ততক্ষণে। আপনারা যোগ্য মানুষ যারা লাইভ দেখছেন তাদের জন্য বলছি, কমেন্টে জানিয়ে দেন অ্যান্সার কত আসে। 490। বসির বলেছো 490 আসে, তার আগে হয়ে আসে আবিদ, বসির আর জান্নাতুল ফেরদৌস বলে ইউনিট কি ওয়াট। ইংরেজিতে আমরা লিখতে পারি, শুধু ডাব্লিউ লিখলেই চলে। আমি একটা ছোট্ট ইনফরমেশন লিখেছি, বাট ইনফরমেশন সেটা হচ্ছে ক্ষমতাকে মাঝে মাঝে প্রকাশ করে থাকি। হর্স পাওয়ার, আচ্ছা হর্স পাওয়ারকে আমরা ছোট করে এইচপি লিখেছি। পাওয়ার ইকুয়ালস টু 76 অথবা 746 ওয়াট। তাহলে আমরা যদি তোমাদেরকে এখানে বলতাম যে এই কাজটা, তোমাদেরকে কিন্তু কোশ্চেনে মেনশন করে দিবে, তোমাদের করতে হবে নাকি হর্স পাওয়ারে বের করতে হবে। তো এটা বলতে দিয়েছিল ওয়াট, 190 ওয়াটে কত পাওয়ার হতো, একটু কমেন্টে জানিয়ে দাও কত হর্স পাওয়ার হতো, একটু কমেন্টে জানিয়ে দাও।
অ্যান্সার কত আসছে? এই এই সেম ক্ষমতাটিকে যদি আমরা হর্স পাওয়ারে বের করতে, জানিয়ে দাও কমেন্টে। ক্লাস করার সময় রিকোয়েস্ট করা যাচ্ছে সবার জন্য একটু হাতে ক্যালকুলেটরটা অ্যাটলিস্ট নিয়ে বসলে, শুয়ে শুয়ে যদি ক্লাস করো তাহলে কিন্তু কিছু মাথায় ঢুকবে না। দু একটা ক্যালকুলেশন করলে এই ক্লাসটাকে কত এই আসার কথা না ভাইয়া। কারণ কারণ কি বলতো, এত আসার কথা না, কারণ হলো আমাদের পাওয়ার, তাই না? 746 হয় আমাদের 746 যদি এক হর্স পাওয়ার হয়, এখানে তো একের থেকেও কম আছে। একের থেকেও যদি কম থাকে তাহলে হর্স পাওয়ারের, এই হর্স পাওয়ারের and 66 পাওয়ার। অ্যান্সার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে পরবর্তী জিনিসে চলে যাচ্ছি, টপিক যেটা আমাদের নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিক হলো স্প্রিং। স্প্রিং এ হাতের কাছে একটা স্প্রিং আছে, সেই স্প্রিং তুমি ধরো, স্প্রিংটা কিভাবে আছে, ভার্টিক্যালি একটা স্প্রিং আছে, স্প্রিংটাকে তুমি প্রেস করলা, সে এক্সটেন্ডেড অবস্থায় ছিল, তাকে প্রেস করলা, অথবা সে কন্ট্রাক্টেড অবস্থায় ছিল, তুমি তাকে পুল করলা। পুল করার ফলে কি হলো বলতো, তুমি একটা বল অ্যাপ্লিকেশন করলা, বল অ্যাপ্লাই করলা। বল অ্যাপ্লাই করার কারণে জিনিসটার স্মরণ ঘটলো, এক্সপ্যানশন হলো মানে জিনিসটার স্মরণ ঘটলো। স্মরণ ঘটার ফলে কিন্তু একটা কাজ সম্পাদন হলো, কারণ এখানে তোমার বল অ্যাপ্লিকেশন আছে, আবার ঘটেছে। আবার কি হতে পারে, ধরো তুমি একটি স্প্রিং নিলা, স্প্রিং এর যখন স্প্রিং এর তুমি টান দিচ্ছ বা কন্ট্রাক্ট করছো, স্প্রিং এর একটা রেজিস্টিভ ফোর্স বলে একটা জিনিস আছে। এটা নিয়ে কোনো আইডিয়া আছে রেজিস্টিভ ফোর্স কাকে বলে? রেজিস্টিভ ফোর্স হলো, তুমি যখন স্প্রিংটাকে তোমার বল যেটা দিয়েছিল সেটা ছেড়ে দিবা, তখন কি হবে, বল ছেড়ে দেওয়ার ফলে স্প্রিংটা কিন্তু আবার আগের জায়গায় চলে যায়, আগের অবস্থায় ফিরে যায়। তো আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তুমি কোনো প্রকার বল দাওনি। এই বলটা কোথা থেকে এসেছে? এই বলটা কিন্তু স্প্রিং নিজে নিজে জেনারেট করেছে। তো স্প্রিং যে নিজে নিজে জেনারেট করেছে একটা বল, সেই বলটা কোথা থেকে আসলো? এটা স্প্রিং এর নিজস্ব বল। তাহলে এখানে দুই ধরনের কাজ হচ্ছে, একবার তুমি কাজ করছো, আবার স্প্রিং কাজ করছে। তো আমরা যখন স্প্রিং এর কাজ পরিমাপ করব, তখন কার বল এবং কার সরণ নিয়ে কাজ করব। কেউ কি আমাকে কমেন্টে বলতে পারবে যে স্প্রিং এর যখন কাজের মান বের করব, তখন স্প্রিং নাকি আমি যে বল প্রয়োগ করছি সেই বলটা নিয়ে আমরা হচ্ছে মানটা বের করব? কার কাজ, স্প্রিং নাকি আমার নিজের? কার বল এবং সরণকে আমরা পরিমাপ করব? কেউ কি বলতে পারবে? কমেন্টে আমি একটু অ্যান্সারটা দেখতে চাচ্ছি।
আচ্ছা, আমি যদি এফ মানের ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে আমার ফোর্সটা যদি আমি এফ লিখি আর তার সরণ যদি করো এখান থেকে এক্সপ্যান্ড করেছো, তাহলে এক্স মিটার পর্যন্ত সরণ ঘটেছে। এফ এক্স মানে এমন একটা স্প্রিং কে যখন তুমি এক্সপ্যান্ড করেছো তখন তার নর্মাল পজিশন থেকে এক্স মিটার সরণ ঘটেছে, তাহলে এফ এক্স আমি পাবো, বল ও সরণের মান পাবো এফ এক্স। আর যখন স্প্রিং এরটা কাউন্ট করব তখন কি হবে, স্প্রিং কে যখন তুমি ছেড়ে দিবা সে আবার আগের পজিশনে চলে যাবে, তাহলে যতটুকু এসেছিল ঠিক ততটুকুই কিন্তু আবার আগের জায়গায় চলে যাবে, তাই না? তাহলে আমার ফার্স্টে যে সরণটা ঘটেছিল সেটাকে যদি আমি পজিটিভ, তাহলে আমার পিছের দিকে সরণটা যেটা ঘটবে তাকে আমি পজিটিভ এক্স ধরবো নাকি নেগেটিভ এক্স ধরবো? কে বলতে পারবে? একটু কমেন্টে বলো তো আমাকে। সামনের দিকের ফোর্সটার এক্স যদি মানে ডিসপ্লেসমেন্টের এক্সটা যদি আমি পজিটিভ ধরি, তাহলে পিছের দিকে যে সরণটা কাজ করছে সেটাকে কি আমি পজিটিভ ধরবো নাকি নেগেটিভ ধরবো? কে কে বলতে পারবে? একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও, পজিটিভ ধরবো নাকি নেগেটিভ ধরবো? পজিটিভ নাকি নেগেটিভ বলো তো। আচ্ছা, মোহাইমিন জামান বলেছেন নেগেটিভ, নেগেটিভ করাতে। আচ্ছা, নেগেটিভ যদি ধরি তাহলে আমাদের মান কত আসবে? মাইনাস এফ এক্স আসবে, তাই না? মাইনাস এফ এক্স আসবে। তাহলে স্প্রিং এর কাজ যদি আমরা বের করতে চাই, সাধারণত এটাকে ইন্টিগ্রেট করে বের করা হয়। স্প্রিং এর বল এবং সরণকে আমরা ধরি যে আর ধরি, তাহলে এই তো সবাই অ্যান্সার দিচ্ছে নেগেটিভ। তাহলে আর যদি ধরি এটাকে যখন আমরা ডিসপ্লেসমেন্টের সাপেক্ষে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশন অফ আর ডিএক্স, তখন আমরা কিন্তু কাজের মানটা পেয়ে যাই। তো কাজের মানটা যখন এটা পাবো তখন আসলে ফর্মুলাটা আমাদের দাঁড়াবে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এই কেটা কি কে বলতে পারবে? এই কেটা কি কে বলতে পারবে? আচ্ছা, একজন বলেছে আপু নেক্সট ক্লাস হোয়াইট বোর্ডে করাবেন প্লিজ। ভাইয়া এখানকার লেখা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে না? হোয়াইট বোর্ডে আসলে ফোকাসিং প্রবলেম থাকে, এই জন্য আমি এই ডিজিটাল বোর্ডটা ইউজ করছি। আই হোপ এটা একটু বেটার হয় সবার জন্য। লেখা যদি বোঝা না যায় অর এনি প্রবলেম ইউ ক্যান শেয়ার উইথ মি। আচ্ছা, সাবিত বলেছো যে স্প্রিং কনস্ট্যান্ট। আচ্ছা, আমার লেখা কি ক্লিয়ার না নাকি নাকি আমার সাউন্ড ক্লিয়ার না, এটা একটু কমেন্টে জানিয়ে দিবা, না জানালে আমি আসলে বুঝতে পারবো না। কনস্ট্যান্ট এটা কিসের উপর ডিপেন্ড করে স্প্রিং কনস্ট্যান্টটা? আচ্ছা, সবাই অ্যান্সার দিয়েছে স্প্রিং এক্স্যাক্টলি, স্প্রিং কনস্ট্যান্টটা ডিপেন্ড করে স্প্রিং এর ম্যাটেরিয়ালের উপর, স্প্রিং এর স্ট্রাকচারের উপর, স্প্রিংটা কিভাবে বানানো হয়েছে সেটার উপর, আর স্প্রিং এর স্ট্রাকচারের উপর। তো স্প্রিং এর স্ট্রাকচারের উপর যেহেতু ডিপেন্ড করে, তাহলে এই মানটা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। আমাকে যদি মানটা না দিয়ে দেয় তাহলে কিন্তু আমি বের করতে পারবো না যে কাজ কত হয়েছে। কাজের মান আমরা কিভাবে বের করবো? মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এতটুকু জিনিস সবার যদি ক্লিয়ার হয়ে থাকে, সবাইকে একটু রিকোয়েস্ট করব এইটুকু একটু স্ক্রিনশট নিয়ে নাও। যে স্প্রিং এর ব্যাপারে যত কিছু ছিল সেখানে আমি একটু আলোচনা করেছি, দুইটাই ক্লিয়ার। আর ক্লিয়ার হলে থ্যাংক ইউ, এভাবে আমরা একটু কন্টিনিউ করতে থাকি, আশা করি তোমার এবং আমার দুজনের জন্য সুবিধার হবে। দুইটা ক্লিয়ার, ওকে। স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে আই গেস। তাহলে আমরা একটা ছোট্ট গাণিতিক সমস্যার সমাধান করব, যে এক্সামে কি কি ধরনের গাণিতিক সমস্যা আসে স্প্রিং রিলেটেড সেটা একটু নিচে লেখার চেষ্টা করব, দেখি কে কে ম্যাথটা সলভ করতে পারো। আর ইউ রেডি? ম্যাথটা কি দিব নাকি দিব না বলো? ম্যাথটা কি সলভ করতে রাজি আছো তোমরা নাকি থিওরি পড়ে যাবা? তোমরা ক্লাস বুঝতেছো কিনা এটা জানার জন্য আমার ম্যাথ দেওয়াটা একটু জরুরি। তাহলে আমি আর ওয়েট না করে ম্যাথটা দিচ্ছি।
250 নিউটন মিটার, 22.5 নিউটন পার সেন্টিমিটার, 25 নিউটন মিটার, এবং 4 নাম্বার অপশন হলো আমাদের 2.5 নিউটন মিটার। 4টা অপশন দিয়ে দিয়েছি, তোমাদেরকে স্প্রিং ধ্রুবকের মানটা খুঁজে বের করতে হবে। স্প্রিং ধ্রুবকের মান অ্যান্সার এবিসিডি দিয়ে জাস্ট কমেন্টে অ্যান্সারটা বলে দিবা। তো ইউনিটটা আসলে আমার আগে দেওয়া উচিত ছিল, আমি বলে দিই নাই, এটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। ইউনিটটা একটু নিজে নিজে খুঁজে বের করার চেষ্টা করো। যেহেতু আমরা স্প্রিং কনস্ট্যান্টের মান বের করছি, তাহলে ইউনিটটা কি হবে একটু নিজে নিজে খুঁজে বের করার চেষ্টা করো। দেখা যাক মান কত আসে। কমেন্টে একটু জানিয়ে দিতে হবে অ্যান্সার কত আসে। 250 আসে, সাবিত বলেছো 250 আসে। আচ্ছা, দেখি আর কি কি অ্যান্সার আসে, ততক্ষণে আমি একটু করে নিই। আর কে কে অ্যান্সার দিতে পারবে? কেউ কি খাতা কলম নিয়ে বসো নেই, নাকি বেডে শুয়ে শুয়ে ক্লাস করছো? আর কি কি ক্যালকুলেশন করেছো আমাকে অ্যান্সার কমেন্ট বক্সে জানাও। 250 নিউটন মিটার পার মিটার, ওকে, নিউটন পার মিটার। একজন বলেছে এই 3 নাম্বারটা অ্যান্সার হবে। আচ্ছা, এটা আমরা হাতে রাখছি, দেখি আর 2-1 কনফার্ম করলে আমরা অ্যান্সারটা কনফার্ম করব। আর 2-1 বলে আমরা অ্যান্সারটা কনফার্ম করব। অ্যান্সার সি হবে, একজন বলেছে, সাবিত বলেছে, আবিদি বারবার রিপ্লাই দিচ্ছ, আর রিপ্লাই দিবেন না? তাহলে কি আমি অ্যান্সারটা বলে দিব? রিপ্লাই দেয় কিনা দেখি। মান বলেছো 3 নাম্বার হবে অ্যান্সার, ওকে। 3 জনে আসছে এই 3-এর ব্যাপারে, তাহলে এই 3 নাম্বারটাই হবে অ্যান্সার। 250 নিউটন পার মিটার। এটা আমরা কিভাবে, এফ বাই এক্স, এটা আমাদের শর্ট ফর্মুলা। তো কে ইকুয়ালস টু এফ বাই এক্স। আমরা এফ দিয়ে দিয়েছি কত, 25, 25 কে যদি 0.1 দিয়ে ভাগ করো, অ্যান্সার আসবে 50। আর 250 নিউটন। এখন পর্যন্ত তো অনেকে আমাদের সাথে ক্লাস করছো, কম্য মনে হচ্ছে। আমার আরেকটু স্লো যাওয়া উচিত, ফাস্ট যাওয়া উচিত, আরেকটু এলাবোরেটলি পড়া উচিত, নাকি আরেকটু শর্টলি পড়া? আমাকে একটু তোমরা উপদেশ দিবা, ঠিক আছে? কারণ শুধু আমার আমার নিজের থিওরি থেকে তোমাদের নিজেদের যদি আমি ভ্যালুয়েবল কমেন্ট বা আরেকটু ফাস্ট পড়ান, তাহলে আমার জন্য আরেকটু সুবিধা হবে। কাজ শক্তি বিষয়ক একটি উপপাদ্য আছে, কেউ কি জানো কাজ শক্তি বিষয়ক উপপাদ্যটা কি? এই উপপাদ্য কিন্তু খুব বেশি একটি মানে খুব বেশি একটা কঠিন উপপাদ্য না। কাজ শক্তি বিষয়ক উপপাদ্য, এই উপপাদ্য আমাদেরকে বলে কৃত কাজ হলো গতিশক্তির পরিবর্তনের সেটাই পরিবর্তনের মান কিভাবে কৃত কাজ হতে পারে। আচ্ছা, আমরা আমরা কি নিউটনের সেকেন্ড লটা কি, তার সেকেন্ড লতে কি বলেছে? নিউটন আমাদেরকে মোশন নিয়ে মোটামুটি 3টা ফর্মুলা দিচ্ছে, রাইট? 3টা ফর্মুলা, 1 নাম্বার ফর্মুলাতে ছিল এভরি অবজেক্ট ওয়ান্টস টু রিমেন ইন ইটস স্টেট অফ মোশন or stationary unless until an external force is applied to it, যেটাকে বাংলায় বলা যায় কোন প্রকার জিনিস যেটা রেস্টে আছে অথবা মোশনে আছে, যতক্ষণ না পর্যন্ত আমরা এর উপর একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি ততক্ষণ পর্যন্ত এর কোনো স্মরণ ঘটবে না, অথবা যে রেস্টে আছে তার কোনো স্মরণ ঘটবে না। আর যে স্মরণ অবস্থায় আছে, মানে যে চলমান অবস্থায় আছে, সে রেস্টে আসবে। নিউটন তার সেকেন্ড লতে বলেছে দ্য রেট অফ মোমেন্টাম। মোমেন্টাম কি? মোমেন্টাম হলো
গতকালকে বলেছি ভর আর ভেলোসিটির গুণফল। The rate of change of momentum depends on the force applied on it. Rate of change of momentum মানে ইনিশিয়াল মোমেন্টাম ফাইনাল মোমেন্টামের মাঝখানে যে ডিফারেন্স সেটাকে যখন সময়ের সাপেক্ষে ভাগ করি সেটাই হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ইট ইজ প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড অন ইট, যতখানি বল আমরা প্রয়োগ করব ততখানি, and the direction takes place in the direction in which the force acts, তার মানে যেদিকে আমরা বল অ্যাপ্লাই করব, যেদিকে আমরা বল প্রয়োগ করব সেদিকেই আমাদের কাজটার সরণ ঘটবে। তো এই প্রপোর্শনালিটি সাইন উঠানোর জন্য সাধারণত আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, সেটাকে এভাবে লেখা যায় mv মাইনাস mv নট ডিভাইডেড বাই t ইকুয়ালস টু k ইনটু f। আর আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এই কে এর মানটা কত ধরে নিই, কে এর মানটা 1 ধরে নিই। সো এই কেটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, থাকে কে, থাকে শুধু এফ। তো আমাদের যে এম আর ভি এর গুণফল এরকমই দেখতে আরেকটা বিষয় আছে কিন্তু আমাদের কাজের মধ্যে। তো সেই ব্যাপারটা হচ্ছে গতিশক্তি। কেউ কি গতিশক্তির ভ্যালু কত সেটা বলতে পারবে? গতিশক্তি ইকুয়ালস টু হোয়াট? গতিশক্তি বের করার ফর্মুলাটা কি আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। ইকে ইকুয়ালস টু হোয়াট? গতিশক্তি বের করার ফর্মুলাটা আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। কেউ বলেছো ফার্স্ট গেলে ভালো হয়, কেউ বলেছো এভাবে গেলে ভালো হয়। আসলে ক্লাসটা হচ্ছে এইচএসসি একদম বেসিক যারা, একদম বেসিক যারা শুরু করছো, যারা বেসিক শুরু করছো অথবা যারা এতদিন পড়ো নাই, সবার জন্য এই ক্লাসটা। তো তোমরা একটু একটু কনসিডার করে নিবে আশা করি। যারা আসলে পড়ে ফেলেছো তাদের কাছে মনে হতে পারে অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে যাব, তখন তাই আর বুঝতে পারবে না। সবাই যেন আমাদের ক্রিটিক্যাল পর্যায়গুলো পর্যন্ত বুঝতে পারো, তাদের জন্যই আমরা ক্লাসটা একটু স্লোলি আগাচ্ছি। তো আমাদেরকে মোহাইমেন বলে দিয়েছো যে ইকে ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার। ওকে, যেহেতু আমরা পড়েছি বা ভরবেগ হচ্ছে এমভি এর গুণফল, আর এখানে দেখতে পাচ্ছি এমভি এর একটা ব্যাপার আছে, তাহলে আমরা গতিশক্তির সাথে কাজের একটা রিলেশন খুঁজে বের করার চেষ্টা করব। তো কাজ শক্তি উপপাদ্য আমাদেরকে এটাই বলে যে কৃত কাজ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে? এই জিনিসটা নোট করে নেবে। কৃত কাজ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন। আচ্ছা, আমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে উঠে গিয়েছি তারা তো জানি যে পরিবর্তনটাকে আমরা এখন কি আগের মতো বিয়োগ করে দেখাই না, এখন আমরা কি দিয়ে লিখি? এখন পরিবর্তনটাকে আমরা সাধারণত সামনে ডেল দিয়ে লিখি, তাই না? যেমন দুইটা ভেলোসিটির পরিবর্তনকে যদি দেখাতে চাই, ধরো v2 মাইনাস v1, এটাকে আমরা কিভাবে লিখি? ডেল ভি লিখি। তাহলে তারপর সরণের পরিবর্তন s2 মাইনাস s1, এটাকে আমরা এখন কিভাবে লিখি? ডেল এস দিয়ে লিখি, তাই না? তাহলে গতিশক্তির যে পরিবর্তন সেটাকে আমরা কি দিয়ে লিখবো এখন বলো তো? ডেল ই কে দিয়ে লিখবো। গতিশক্তির পরিবর্তনকে কিন্তু আমরা ডেল ই কে দিয়ে লিখবো। তো কৃত কাজ ইকুয়ালস টু কি এতক্ষণ আমরা জানি? ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস। অথবা যদি আমরা কৃত কাজকে পাওয়ারের সাপেক্ষে বা ক্ষমতার সাপেক্ষে চিন্তা করি, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমাদের দাঁড়ায় পিটি। আমাদেরকে বলেছে কৃত কাজ হলো গতিশক্তির পরিবর্তনের সমান। কৃত কাজ যদি গতিশক্তির পরিবর্তনের সমান হয় তাহলে পিটি ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তনকে আমরা ডেল ই কে লিখতে পারি, ডেল ই কে লিখতে পারি। এটাই আমাদের কাজ শক্তি বিষয়ক উপপাদ্য। এই উপপাদ্য ছাড়া বাকি যা কিছু আছে আমি একটু মুছে দিচ্ছি একটা ক্লিন বোর্ড ক্রিয়েট করার জন্য। জাস্ট টেক আ স্ক্রিনশট যাতে তোমাদের মাথায় একটু থাকে। স্ক্রিনশট না হলে আমাকে বলবে যে স্ক্রিনশট না ফার্দার আগিয়ে যাব। আমি একটু ওয়েট করছি তোমাদের স্ক্রিনশট না আমাকে কমেন্টে জানিয়ে দিবে যে আপু স্ক্রিনশট নেওয়া শেষ, এখন আপনি আগাতে পারেন। স্ক্রিনশট নেওয়া শেষ হলে একটু কমেন্টে জানিয়ে দাও যে আপু স্ক্রিনশট নেওয়া শেষ, এখন আগাতে পারেন। এখনো আমাদের সাথে লাইভ দিতে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে
ক্লাসে ঢোকাটা ইম্পর্টেন্ট। ক্লাসে শেষ পর্যন্ত ওয়েট করা, নিজের পেসে নিজের গতিতে না চলে অনেকে হচ্ছে ক্লাস ছেড়ে চলে যেতে চাও, কিন্তু হয়তো বা এরপরে এমন কিছু অপেক্ষা কর ক্লাসে যেটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। তো যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে আমাদের সাথে আছো তাদেরকে আমি আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না, তারপরেও রিয়েলি থ্যাংক ইউ। তো তোমাদের যদি স্ক্রিনশট নেওয়া হয়ে যায় তাহলে আমি একটু আগাই, ঠিক আছে? একজন বলেছো হয়েছে, তাহলে আমি আগাচ্ছি। একটি গাণিতিক সমস্যা দিব, দেখি সমাধান করতে পারি কিনা আমরা। তার আগে একটা জিনিস, ওকে, আচ্ছা, এখানে আমরা কয়টা ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি? ভ্যারিয়েবল তো বুঝো তাই না, যে জিনিসটা পরিবর্তনশীল তাকে আমরা কি বলি? ভ্যারিয়েবল বলি। এখন কোন কিছুর ক্ষমতাকে আমরা কিসের সাপেক্ষে এতক্ষণ বের করছিলাম? সময়ের সাপেক্ষে বের করছিলাম না? তো ই কে ইকুয়ালস টু আমাদের কি? ই কে হলো গতিশক্তি, টি হচ্ছে ক্ষমতা, আর টি হচ্ছে সময়। টি হচ্ছে পাওয়ার, টি সময়, টাইম, ই কে হলো আমাদের কাইনেটিক এনার্জি, রাইট? কাইনেটিক এনার্জি। তো এখানে আমরা দুটো ফর্মুলা লিখতে পারি, মানে প্রপোর্শনালিটি সাইন যদি আমরা আনতে চাই তাহলে পি ইজ প্রপোর্শনাল টু ই কে। এন্ড আরেকটা কি লিখতে পারি? দেখো, একটা ভেরিয়েবলের ইকুয়েশনের যদি দুই পাশে থাকে তাহলে আমি তাদের মাঝখানে একটা প্রপোর্শনালিটি সাইন আনতে পারি। মানে আমার যদি ইকের মান বাড়ে মান বাড়বে। এখানে আরেকটা আমি কি প্রপোর্শনালিটি সাইন দিয়ে আরেকটা কি লিখতে পারি, কেউ কি বলতে পারবে? প্রপোর্শনালিটি সাইন দিয়ে আরেকটা কি লিখতে পারি? এখানে তো পি ইজ প্রপোর্শনাল টু ই কে লিখেছি, আরেকটা লিখতে পারি যে সময় ইজ প্রপোর্শনাল টু ই কে, তাই না? মানে সময়ের সাথে গতিশক্তি, সময়ের সাথে গতিশক্তির যেমন প্রপোর্শনাল, পি এর সাথে ই কে প্রপোর্শনাল। তো একটা জিনিস, যারা একদম বেসিক লেভেলে আছো তাদেরকে বলছি, যখনই তুমি এরকম প্রপোর্শনালিটি সাইন লিখতে পারবে, তোমাকে যদি দুইটা জিনিস, দুইটা ভ্যারিয়েবল কম্পেয়ার করে একটা ম্যাথ করতে দেওয়া হয়, তখন তুমি এই ফর্মুলাটা ইজিলি লিখতে পারো। এই দুইজনের প্রপোর্শনালিটি থেকে লিখতে পারো পি ওয়ান বাই পি টু, ই কে ওয়ান বাই ই কে টু। ধরো তোমাকে দুইটা সিচুয়েশন দেওয়া হয়েছে, দুইটা সিচুয়েশনে তোমার দুই রকমের পাওয়ার দেওয়া আছে, কিন্তু যে কোনো একটা সিচুয়েশনে কাইনেটিক এনার্জিটা দেওয়া আছে। তাহলে তুমি আরেকটা সিচুয়েশনে কাইনেটিক এনার্জি তোমাকে বের করতে দিলে তুমি কিভাবে বের করবা? অবশ্যই এই প্রপোর্শন, যে যে ব্যাপারটা আছে সেটা তোমাকে ইউজ করতে হবে। তুমি ডিরেক্ট ফর্মুলাটা লিখেও তুলতে পারতা, তখন আসলে সেম টাইম থাকায় টিটা কাটা পড়তো। তাহলে প্রপোর্শনালিটি সাইন থেকে আমরা এটাও লিখতে পারি। আবার এটাও লিখতে পারি যে টি ওয়ান বাই টি টু ইকুয়ালস টু ই কে ওয়ান বাই ই কে টু। তো যারা এই ব্যাপারগুলো মোটামুটি জানো তাদের জন্য তো বুঝতে ইজি হচ্ছে। যারা জানো না যে প্রপোর্শনালিটি থাকলে কি করতে হয়, তাহলে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো করতে পারো। এছাড়া কারো কোনো গণিত বিষয়ে কোনো সমস্যা থাকলে আমাদের ইনস্ট্যান্ট স্কুলের জায়দি ভাই আমাদের ম্যাথ ক্লাস নেয় এসএসসি, আর এইচএসসি ক্লাস নেয় আমাদের নাবিল। তোমরা তাদের ক্লাসগুলো করতে পারো, গাণিতিক যেসব সমস্যা আছে সব সলভ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এখন সমস্যা দিচ্ছি যেগুলো হয়তো এগুলো ইউজ করে তোমরা সলভ করতে পারবে। তো তোমরা তো রেডি, রাইট? তাহলে ফর্মুলাটাকে আমরা পাশে রেখে দিই আর এই পাশে গাণিতিক সমস্যা লিখে দিই। তোমরা সমাধান করে আমরা আমাদেরকে অ্যান্সার জানিয়ে দিবে। এই গাণিতিক সমস্যার সমাধান করে হয়তো বা আমরা আজকে ক্লাসটা শেষ করব, নেক্সট ক্লাসে বাকি গাণিতিক সমস্যার সমাধান হবে। 10 কেজি গাড়ি, বাংলা লিখি তাই না? আচ্ছা, 10 কেজি গাড়ির ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড হলে গতিশক্তি 40 কেজি মিটার পার সেকেন্ড, সরি, হলে গাড়ির 10 কেজি গতিশক্তি হচ্ছে, সরি ভুল করে ফেলেছি।
আচ্ছা, এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? এখানে তিনটা ব্যাপার দেখতে পাচ্ছি। গতিশক্তির ব্যাপারও দেখতে পাচ্ছি, ভরবেগও দেখতে পাচ্ছি। তো এখানে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং আছে যে এটা কিভাবে সলভ করব, কোন দুইটা রেশিও নিয়ে আমি সলভ করব। পি দিয়ে সলভ করব। পি কি? পাওয়ার। আমাকে তো এখানে পাওয়ার দিয়ে দেয়নি, তাহলে আমি কিভাবে বের করব? এখানে আমাকে গতিশক্তি দিয়ে দিয়েছে, কে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আবার কি দিয়েছে? ভরবেগ দিয়েছে আর মাস দিয়েছে। তাহলে এটা আমি কিভাবে বের করব? এটার জন্য আমরা নিউটনের কোন ল ইউজ করব? কেউ যদি বলতে পারো। নিউটনের কোন ল ইউজ করে এটা আমরা একটু সলভ করতে পারি? ভরবেগ রিলেটেড কোন ল আছে নিউটনের? কত নাম্বার লটা ভরবেগ রিলেটেড, কেউ কি বলতে পারবে? যারা যারা এখনো লাইভে আমাদের সাথে আছো তাদের জন্য একটা প্রশ্ন, সেটা হলো ভরবেগ। ভরবেগটা নিউটনের কোন লতে আছে? ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, তিনটাই তো। যে মোশন বিষয় সেকেন্ড ল। তো সেকেন্ড ল আমাদের কি ছিল? ভরবেগের পরিবর্তন ইজ প্রপোর্শনাল টু কি? ফোর্স। ভরবেগের পরিবর্তনকেও সাধারণত পি দ্বারাই প্রকাশ করা হয়। তোমরা একে পাওয়ারের সাথে মিলাই ফেলো না, ঠিক আছে? পাওয়ারের সাথে মিলাই না ফেলো না, জাস্ট ভরবেগটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। এখানে হচ্ছে এটা পাওয়ার ছিল যদিও, যাই হোক। পি হচ্ছে যদি আমাদের ভরবেগ হয়, যেটাকে আমরা এমভি লিখি, পাওয়ার কি? এমভি, তাই তো? এম ইন্টু ভি। ভরবেগ ইকুয়ালস টু এম ইন্টু ভি। তাহলে বলতো যে গতি কি হতে পারে? সবাই সেকেন্ড ল বলে দিয়েছো তো। বলেছো সেকেন্ড ল, ইফতেখার বলেছো, সরি ইফতা বলেছো সেকেন্ড ল, মেজা বলেছো সেকেন্ড ল, সবাই সেকেন্ড ল বলেছো। ইয়েস। তো সবাই বলে দিয়েছো যে এম ভি দিয়ে আমরা ভরবেগও বের করতে পারি। তাহলে ভরবেগের সাথে গতি শক্তির যে রিলেশনটা, সেটা কি প্রপোর্শনাল হওয়া উচিত নাকি ইনভার্সলি প্রপোর্শনাল হওয়া উচিত, আর কি হওয়া উচিত? প্রপোর্শনাল অর ইনভার্সলি প্রপোর্শনাল? আমাদের যে এটা ভরবেগ, ভরবেগটাকে আমরা এমভি লিখি আর ইটাকে লিখি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো ইকের মধ্যে আমরা এমভি জিনিসটা পাচ্ছি। তাহলে আমাদের ভরবেগের সাথে যদি আমরা ইকের রিলেশন বের করতে পারি, এখানে যেহেতু আমাদেরকে দুইটা ভরবেগ দেওয়া আছে আর একটা ইকে দেওয়া আছে, তাই না? দুইটা ভরবেগ আর একটা ইকে, দেখো আমি গ্রিন কালিতে মার্ক করছি, দুইটা ভরবেগ দেওয়া আছে, একটা ইকে দেওয়া আছে। তাহলে আমরা যদি দুটি ভরবেগ আর দুটি ইকে রিলেশন বের করতে পারি, সেখান থেকে কিন্তু ইকে ইজিলি বের করতে পারবো। তাহলে আমাকে বলো যে আমি কি এটা প্রপোর্শনাল লিখতে পারি? প্রপোর্শনাল লিখে এরকম ফর্মুলা লিখতে পারি নাকি ইনভার্সলি প্রপোর্শনাল লিখবো? একটু কমেন্টে জানিয়ে দাও যে প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল। জাহিদুল ইসলাম বলেছো যে প্রপোর্শনাল লিখতে পারি। এক্স্যাক্টলি, কারণ আমার পি কষ্ট আমি দেখতে পাচ্ছি এম ভি, ইকের মধ্যে এম জিনিসটা কিন্তু বর্তমান। তাহলে এম আর ভি পারলে ইজিলি ইকে এমনিতেই বাড়বে, কারণ ইকের মধ্যে আমার দুইটা ভেরিয়েবল আছে, একটা হলো মাস আর একটা হলো ভেলোসিটি। ভর এবং বেগ, এই দুইটাই আমার ভেলোসিটি। এই দুটি যদি বাড়ে, স্বাভাবিকভাবে আমার ইকেটা কি বাড়বে। তাহলে আমি এই ফর্মুলাটাকে লিখতে পারি না যে পি ইজ প্রপোর্শনাল টু ইকে? পি ইজ প্রপোর্শনাল টু ইকে আমি লিখতে পারি। তাহলে এটাও লিখতে পারি যে পি ওয়ান বাই পি টু ইকে ওয়ান বাই টু। দেখো তো এখানে আমাদের এখানে পার্শিয়ালি দেখা যাচ্ছে আই গেস। আমাদেরকে ফার্স্টে দিয়ে দিয়েছিল যখন আমাদের p1 ইকুয়ালস টু 20 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে p1 এর জায়গায় যদি আমি 20টা বসাই দিই, p1 এর জায়গায় বসিয়ে দিচ্ছি 20, p2 কত দেওয়া আছে? 80 দেওয়া আছে, 80 দেওয়া আছে, ইকুয়ালস টু আমার ek1 দেওয়া আছে 20, আর গতিশক্তি বের করতে দিয়েছে, মানে ek2 বের করতে দিয়েছে, ek2 বের করতে দিয়েছে 80, হ্যাঁ ইকে 2 বের করতে দিয়েছে। অ্যান্সার কত আসবে কে বলতে পারো? ইকে 2 কত আসবে বলো তো? এটা দেখে বোঝা যাচ্ছে ইকে 2 কত আসবে, বলো। এখান থেকে ইকে 2 এর মানটা বের করে জাস্ট আমাকে অ্যান্সার বলো। লাস্ট ম্যাথ আজকের। কেউ কি অ্যান্সারটা বলতে পারবে যে ইকে 2 এর মানটা কত আসবে? অ্যান্সারটা বলো, দেখাও। কমেন্টে একটু জানিয়ে দাও, যারা যারা এখনো লাইভটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটু কমেন্টে জানিয়ে দাও যে ইকে 2 এর মানটা কত আসে, আর ইউনিট সহ বলবে অবশ্যই। ইকে মানে কি? গতিশক্তি। শক্তির ইউনিট কি?
এনার্জি ইউজড ইকুয়ালস টু ওয়ার্ক ডান, তার মানে ওয়ার্কের যে এনার্জি, ওয়ার্কের যে ইউনিট সেটাও কিন্তু আমাদের শক্তির ইউনিট হবে, রাইট? তো শক্তির ইউনিট আর ওয়ার্কের ইউনিট সেম হওয়ার কারণে এর মান যেটা বের করব সেটা কিন্তু আমার ওয়ার্কের ইউনিটটাই এখানে বসবে। একজন বলেছো 80, ওকে। মোহাইমিন বলেছো 80, ওকে। জাহিদ বলেছো 80, ওকে, থ্যাংক ইউ। অ্যান্সার দেওয়ার জন্য থ্যাংক ইউ। এটাই মোটামুটি আমাদের আজকে টপিক ছিল। নেক্সট দিন যারা ক্লাসে আসবে তাদের জন্য থাকবে বাকি ম্যাথমেটিক্যাল পার্টস গুলো। নেক্সট দিন আমরা আলোচনা করব, নেক্সট দিন এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আমাদের নেক্সট ক্লাস কবে, ফার্স্টে বলে দিয়েছি যে আমাদের নেক্সট ক্লাস হলো থার্সডে, রাইট? থার্সডেতে ঠিক 9:30টায় আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আমরা আবার ক্লাসে আসবো। ক্লাসে এসে এই চ্যাপ্টারে যত ম্যাথমেটিক্যাল প্রবলেমস আছে সেগুলো সলিউশন করব। আর যারা যারা এখনো আমাদের সাথে ছিলে তাদেরকে আসলে থ্যাংক ইউ কিভাবে দিব আমি জানি না, তারপরেও বলছি তোমরা ক্লাসে থাকার জন্য আসলে তোমাদের যতটুকু লাভ হচ্ছে, উই আর ফিলিং গ্রেটফুল রিয়েলি। তোমরা নেক্সট দিন থেকে তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাসে আসবে যেন এখানে একটা কমিউনিটি ক্রিয়েট হয়, এটা আগেও বলেছি। আর পাশাপাশি যদি ফ্রেন্ড সার্কেলের মধ্যে কারো ইকোনমিক কোনো প্রবলেম থাকে অর এনি আদার প্রবলেমস, ফ্যামিলিয়াল কোনো প্রবলেম হতে পারে যার কারণে তারা বাসায় টিউটর রাখতে পারছে না, গ্রামে আছে, বাসায় তেমন কোনো টিচার পাচ্ছে না, তাদেরকে একটু আমাদের পেজের গ্রুপের সন্ধানগুলো দিয়ে দিবে যাতে তারাও এর দ্বারা উপকৃত হতে পারে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ইনস্ট্যান্স গুলোর সাথে থাকবে। আল্লাহ হাফেজ। লাইভটি এখানে শেষ করছি। আর এই ফার্স্টে একদম কথা শোনা যাচ্ছিল না সেটার জন্য এক্সট্রিমলি সরি। ওকে, আল্লাহ হাফেজ। ও, এই ক্লাস নিয়ে আর যদি কোনো অবজারভেশন থাকে তাহলে একটু কমেন্টে জানিয়ে দিবে, কমেন্টে অথবা গ্রুপে জয়েন করবে, আমাদের ফিজিক্সের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমাদের সাথে জয়েন করবা। গ্রুপে জয়েন করলে ফিজিক্স রিলেটেড যত কোশ্চেন আছে সব করতে পারো, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর সাথে সাথে আর কি করা যায়, গ্রুপে আমরা ইনফরমালি আড্ডাও দিতে পারি, কোনো সমস্যা নেই। আর গ্রুপে সবাইকে নিয়ে জয়েন করবা। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।